আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি ফারিয়া শারমিনী। পুরো বাংলাদেশই আজ তার নিজের পরিবার বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আর খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দলে দলে ছুটছে বিএনপি নেতাকর্মী সহ সব স্তরের মানুষ। তারেক রহমান তার মায়ের মতোই গুণ পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শামীম চৌধুরীকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। প্রাণপ্রিয় মাকে হারিয়ে একাকিত্বের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেদনার্ত এই মুহূর্তেও সারা দেশের মানুষের কাছ থেকে যে সহমর্মিতা ও ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি। প্রিয়জন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে উল্লেখ করে মা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত পথযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে এসব কথা লেখেন তিনি লিখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় গভীরভাবে আবেগ আপ্লুত তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন পালিত হচ্ছে সারা দেশে। এ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় সহ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিকে প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে শেরেবাংলা নগরমুখী মানুষের ঢল দেখা যায়। বেলা 12টার দিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের প্রবেশপথ। বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং জিয়ারত করতে মানুষের ঢল নামে উদ্যানের ভেতরে। অশ্রু সজল চোখে কবর জিয়ারতের পাশাপাশি তার জন্য দোয়া করেন সবাই। খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে টানে এসেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য সূরা ফাতিহা আমরা পাঠ করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। এই দেশটা আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল উনার বাবার প্রতি এবং উনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং উনার ছেলের মধ্যে। আপনারা দোয়া করবেন। এছাড়া সকাল থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেশের স্বার্থে আপোষহীনতাই বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইতে স্বাক্ষর করতে আসা বিশিষ্টজনরা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ সবার জন্য অনুকরণীয়। শামীম চৌধুরীর রিপোর্ট। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ের তৃতীয় দিন। বেগম খালেদা জিয়াকে নিয়ে শোক বইয়ে নিজের মন্তব্য লেখার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসতে থাকেন দেশের বিশিষ্টজনরা। শোক বইতে স্বাক্ষর ও মন্তব্য লিখতে আসেন জাতিসংঘের প্রতিনিধি সহ কূটনৈতিকরা। রাজনীতিবিদরা বলছেন, খালেদা জিয়া ছিলেন আপোষহীন ব্যক্তিত্ব, যার মধ্যে ছিল না হিংসা বিদ্বেষ। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব বলেন, দলীয় প্রধানের মৃত্যুর শোককে নির্বাচনে ব্যবহার করবে না বিএনপি। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটা এই সমস্ত মানুষকে আলোড়িত করেছে। নামাজে জানাজা তার আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে, চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার 3টি আসনে দলটির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া নেতারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে ভোট করবেন। জনমানুষের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে, আমরা
সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত। এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে। বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়া থাকবেন সবার হৃদয়ে। তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করবেন তারা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রয়েছেন সহকর্মী AR বাদল। সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে। বাদল, গুলশান কার্যালয়ে শোক জানাতে এখন কারা অবস্থান করছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, এই মুহূর্তে যিনি প্রবেশ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন কূটনৈতিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রীয় ব্যক্তিরা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন শোক বইয়ে স্বাক্ষর করার জন্য এবং সমবেদনা জানানোর জন্য। ভেতরে রয়েছেন সরকারের, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা রয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ প্রবেশ করেছেন এবং বিএনপি মহাসচিব প্রবেশ করেছেন বিএনপি কার্যালয়ে। এবং 4:30টার দিকে বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন তার ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই 4:30টা থেকে এখন পর্যন্ত তিনি ভিতরে অবস্থান করছেন এবং যারা আসছেন তাদের সাথে তিনি সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং সবাই সমবেদনা জানাচ্ছেন। এছাড়া বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিরা এখানে এসেছেন এবং অনেকে এসে ফিরে গিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এখানে ভিড় করছেন। এটি সকাল থেকে আসলে এই চিত্র রয়েছে এবং শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন শোক জানানোর জন্য এবং একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আপনি জানেন যে 30 ডিসেম্বর ভোর 6টার দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় এবং তারপরে একটি শোকাবহ অবস্থা তৈরি হয় এবং লাখো জনতার সমন্বয়ে এবং উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা হয় এবং তারপর থেকেই আসলে সারা দেশে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের যে শোক ঘোষণা করা হয়েছে সেটির আজকে দ্বিতীয় দিন চলছে। সর্বোপরি বলা চলে যে শোকাবহ এক পরিবেশ বিরাজ করছে এই গুলশান কার্যালয় এলাকা। এছাড়া তার যে সমাধিস্থল রয়েছে সেখানেও নেতাকর্মীরা সকাল থেকেই ভিড় করেছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোয়া মোনাজাত করছেন বিদেহী আত্মার জন্য, যাতে বেগম খালেদা জিয়াকে আল্লাহ বেহেশত নসিব করেন। এবং আমরা জানি না এখানে কতক্ষণ পরে তারেক রহমান বের হবেন এবং কোনো ব্রিফ করবেন কিনা, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এবং সালাউদ্দিন আহমেদ আছেন, এছাড়া জামাতের আমির আছেন। আমরা হয়তো আশা করছি যে তারা বের হয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন। তো সুজানা, এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ খবর। জি বাদল, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন দলীয় নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দোয়া মোনাজাত করা হয়। ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুয়ের আয়োজন করেন। দিনাজপুরের হিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল করে নেতাকর্মীরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এস জয়শঙ্করের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে কি বার্তা দেয় জানতে চাইলে দল মত নির্বিশেষে সব মানুষের মাঝেই খালেদা জিয়ার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন।
তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটা একটি শিষ্টাচার, এর বেশি উত্তর না খুঁজতে যাওয়াই ভালো। পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয়গুলো গেছিল আমরা কথা। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছেন এটা সবাই জানে। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই ও বাছাই কার্যক্রম। প্রথম দিনে শরীয়তপুর 1 আসনে 3টি মনোনয়নপত্র বাতিল ও 6টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। পটুয়াখালী 4টি আসনে 3 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে পটুয়াখালী 1 আসনে 1 জন ও পটুয়াখালী 3 আসনে 2 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে রংপুর 1 আসনে প্রথম দিকে 9 প্রার্থীর মধ্যে 8 প্রার্থীকে বৈধ ঘোষণা ও দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পন্ন থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল হয়েছে। নাটোরের 4টি আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে 23টি মনোনয়নপত্র বৈধ ও 5টি বাতিল এবং 7টি মনোনয়নপত্র অপেক্ষমান ঘোষণা করা হয়েছে। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির 2 স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ও জেলা কমিটির সদস্য মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও যশোর 1 ও 2 আসনে জামায়াত সহ 5 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেল প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন পোদ্দার সকালে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গত বছর বই বিতরণ বিলম্ব হলেও এবার তা হয়নি। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে কোনো উৎসব নয়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বিস্তারিত জানাচ্ছেন আলওয়ান খান। নতুন বছরের প্রথম দিন, বছরের এই দিনটি প্রাক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয় সরকারি নতুন বই। নতুন বইয়ের স্পর্শে শিক্ষার্থীদের মাঝে আসে নতুন উদ্যম। বই হাতে পেয়ে তাই উল্লাসিত তারা। বড় ক্লাসে উঠবো তত নতুন বই পাবো, পড়তেও ভালো লাগে। অনেক ভালো লাগছে, নতুন বছরের বই, নতুন বই, নতুন ক্লাসে উঠেছি, অনেক মজা হবে। আমরা বই পেয়ে অনেক খুশি হয়েছি, আমরা পড়াশোনা করব। শিক্ষকদের মাঝেও নতুন বই বিতরণ করতে পেরে দেখা যায় বাড়তি আনন্দ। আমরা এবছর প্রাথমিক শাখার সব বই পেয়েছি এবং আজকে দিয়েছি, বিতরণ করেছি। মাধ্যমিক শাখার মধ্যে 7 এবং 8 এর বই আমরা এখনো পাইনি। অন্যান্য ক্লাসের বইগুলো আমরা পেয়েছি এবং সেগুলো বিতরণ করেছি। বাচ্চারাও খুব হ্যাপি এবং আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা বছরের প্রথম দিনেই তাদেরকে বইগুলো দিতে পারলাম। প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি। এই যে আজকে জানুয়ারির প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দিতে পারছি, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জন্য কিন্তু বই তৈরি করছি, অভিভাবক নির্দেশিকা। রাষ্ট্রীয় শোক থাকায় এবারের বই বিতরণে ছিল না কোনো উৎসব। ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আলওয়ান খান, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছে ডিএমপি। তবে এমন ভিডিও তদন্তে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিশ্রুত সময়ে চার্জশিট দেওয়া হবে। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জন আসামি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে 18 ডিসেম্বর মারা যান তিনি। যে কোনো একটা ভিডিও বার্তায় কি বললো সেটা তদন্তে ওভাবে প্রভাবিত হবে না। একটা জিনিস ক্লেম করে যে আমাকে
বা আমার পরিবারকে এরকম হয়রানি করা হচ্ছে। আমরা সবকিছু করছি আমাদের গোয়েন্দা তথ্য এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটন করা এবং ঘটনায় যারা জড়িত, প্রকৃতভাবে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আগে কাস্টমস ডিউটি ছিল 25%, এখন তা 10% করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স 10% থেকে 5% করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে বলে আশা ব্যক্ত করেন প্রেস সচিব। তিনি আরও বলেন, বিদেশ থেকে প্রচুর ব্যবহৃত মোবাইল ফোন আনা হয়, এতে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। নতুন বছরে শিক্ষার্থীদের বই দেওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 15 জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে 123টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। শোকের মধ্য দিয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর। সমৃদ্ধির স্বপ্নে পুরনো সব অপ্রাপ্তিকে পেছনে ফেলে বিশ্ব স্বাগত জানালো 2026কে। ইংরেজি নতুন বছরকে ঘিরে আগামী দিনের মঙ্গল প্রত্যাশা সমাজের নানা শ্রেণী পেশার মানুষের চাওয়া অতীতের সব জীর্ণতা পেছনে ঠেলে নতুন দিনগুলো হবে স্বপ্ন পূরণের। দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা নিয়েও রয়েছে বড় প্রত্যাশা। হানাহানি আর অনিশ্চয়তা ভুলে প্রতিষ্ঠা পাবে সাম্যের বাংলাদেশ। তবে এবছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার সব ধরনের আনুষ্ঠানিকতা প্রত্যাহার করা হয়েছে। এদিকে আতশবাজি, আলোকসজ্জা আর উচ্ছ্বাসে সারা বিশ্বে উদযাপিত হলো খ্রিস্টীয় নববর্ষ 2026। সময় ও অঞ্চলের ভিন্নতার কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সময় সূচনা হয় নতুন বছরের। নিউ ইয়র্ক থেকে শুরু করে দুবাই, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে চলে বর্ষবরণ উৎসব। আলো ঝলমলে সেই বর্ষবরণের খবর জানাচ্ছেন আব্দুল মালেক। বিশ্বের অন্যতম আলোচিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। টাইমস স্কোয়ারে ঐতিহ্যবাহী বল ড্রপ অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয় 2026 সালের যাত্রা। আলোর ঝলকানি আর কাউন্টডাউনের উত্তেজনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মধ্যপ্রাচ্যের নজর কাড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ঘিরে হয় চোখ ধাঁধানো আতশবাজি ও লেজার শো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানায়। পর্যায়ক্রমে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শুরু হয় বর্ষবরণ। জাপান, কোরিয়া, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মন্দিরের ঘণ্টাধ্বনি, আতশবাজি ও সাংস্কৃতিক আয়োজনে চলে উদযাপন। নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপ ও অকল্যান্ডে মধ্যরাতে আতশবাজিতে আলোকিত হয় আকাশ। অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় দেখা যায় ব্যাপক আয়োজন। এর আগে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি দ্বীপে বিশ্বের প্রথম সূর্যোদয়ের সঙ্গে 2026 সালকে স্বাগত জানানো হয়। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও ড্রোন শো, আতশবাজি উৎসবের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। আব্দুল মালেক, RTV। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরের প্রথম দিনে একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা টাকা পাচ্ছেন। সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন গ্রাহকরা। পরবর্তীতে 1 লাখ টাকা করে তোলা যাবে প্রতি 3 মাসে। যদিও এই সিদ্ধান্তে ক্ষোভ জানান আমানতকারীরা। তবে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংক বলছে, ধাপে ধাপে সব আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন। দ্রুত সময়ে এটি দেশের স্বনামধন্য ব্যাংক হবে বলে আশা করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সম্প্রতি একীভূত শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।
এরই অংশ হিসেবে বছরের প্রথম দিনেই গ্রাহকরা টাকা পেতে শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। 2 লাখ টাকা চেক দিয়েছি, সেখানে আমাকে 1,80,000 টাকার পে করেছে। আমি মোটামুটি সন্তুষ্ট। তো আমার সামান্য টাকা দরকার ছিল, 5,000-এর মতো, আমি এসে চেক দিয়ে তুলে নিয়েছি আর কি। আগে পাওয়ার সম্ভাবনাটা একেবারে ক্ষীণ ছিল, এখন পাচ্ছি, ইনশাল্লাহ শুকরিয়া। টাকা বেশি থাকলেও আপাতত 2 লাখ টাকা তুলতে পারছেন। এফডিআর সহ কিছু আমানতের টাকা এখন তোলা যাচ্ছে না। এই সিদ্ধান্তে ক্ষোভ জানান আমানতকারীরা। তবে সম্মিলিত ইসলামী ব্যাংক আশা করছে ধীরে ধীরে সমস্যা সমাধান হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা মোতাবেক আমরা দিতে সক্ষম হচ্ছি। এটা 100% ওন বাই গভর্নমেন্ট। এই ব্যাংকে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। বাংলাদেশ ব্যাংক বলছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক। দ্রুত সময়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আপনি 5 বছরের জন্য এফডিআর করেছেন, 4 বছর হয়ে গেছে, তো এখন কেন ভাঙবেন? ওটা কন্টিনিউ করতে থাকেন, 5 বছর হোক। 5 বছর হওয়ার পরে আপনি প্রয়োজনে রিনিউয়াল করবেন ব্যাংকে এসে। কারণ আমি তো দৃঢ় বিশ্বাস যে 1 বছরের মধ্যেই ব্যাংকটা ঘুরে দাঁড়াবে। যদি আস্থা ফিরে আসে, যদি মানুষের টাকা উত্তোলনের চাপ না থাকে, তবে তো আর লিকুইডিটি ক্রাইসিস পড়বে না, যার ফলে ব্যাংক ইচ্ছা করলে ইনভেস্ট করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 5 ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকারও বেশি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেওয়া রায়ের 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। 2025 সালের 27 ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিল হাইকোর্ট। তার আগে দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে 2020 সালে সো মোটো রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে সব নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চেয়েছিলেন। ওই রুলে চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের 27 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এছাড়াও নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ নিশ্চিত করার জন্য আদালত বেশ কয়েকটি নির্দেশনাও দিয়েছেন। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়া 2টি বেয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, মেট্রো রেলের নকশার ত্রুটি ও নিম্নমানের বেয়ারিং প্যাডের কারণে সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে। সচিবালয়ের ব্রিফিংয়ে সড়ক পরিবহন উপদেষ্টা ফাজুল কবির খান জানান, কমিটি এ দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ পায়নি। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় 11 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। এরপর গত 26 অক্টোবর একই এলাকায় আরও একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে। প্রায় 80 কেজি ওজনের এই প্যাড মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয়। পরে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে সরকার। 2 মাস পর দেয়া হয় তদন্ত প্রতিবেদন। এতে জানানো হয়, বুয়েটের ল্যাবে পরীক্ষায় খুলে পড়া 2টি বেয়ারিং প্যাডই নির্ধারিত মানের চেয়ে অনেক নিচে ছিল। আমাদের প্রচলিত যে মান, তার মধ্যে থেকে দুইটা প্যারামিটারে, সব প্যারামিটার না, অনেকগুলো 8-10টা প্যারামিটার থাকে একটা মান নির্ণয় করার জন্য। তার মধ্যে 2টা প্যারামিটারের মান আমাদের কাছে মানে পুরোপুরি ভালো মনে হয়নি। অনেকগুলি কারণের কথা বলছেন। একটা কারণ হচ্ছে টেম্পারেচার, এখানে টেম্পারেচার ভেরিয়েশন আছে। একটা কারণ হচ্ছে কম্পন। মেট্রো রেলের নকশায় কিছু ত্রুটি থাকলেও চলাচলে ঝুঁকি নিয়ে জানান সড়ক পরিবহন উপদেষ্টা। অনুসন্ধানে বিচ্যুত বেয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। বেয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য তৃতীয় পক্ষের স্বাধীন মতামত নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং করবে
এবং ওই যেটা বললাম যে একটা থার্ড পার্টি অডিটের জন্য ব্যবস্থা নেবে। পরে সড়ক পরিবহন উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত কমিটির সদস্যরা। পুরোপুরি রিলিজ করেছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পদক জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। একেবারে নতুন এক অভিজ্ঞতা অর্জনে থাইল্যান্ড যাবে লাল সবুজের দুটি দল। তবে বাংলাদেশ শীর্ষস্থান অর্জনের ক্ষমতা রাখে বলে জানান দলের কোচ সাইদ খুদা রাহমি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন জানান, মূল টুর্নামেন্টে মালদ্বীপ বেশ শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিতে পারলে তাদের বিপক্ষে জয় নিয়ে ফেরা সম্ভব। এছাড়া নেপাল ও ভারতের শক্তিমত্তা নিয়েও ভাবনা আছে বাংলাদেশ নারী দলের অধিনায়কের। এদিকে নারীদের পাশাপাশি পুরুষ ফুটবলাররাও ফুটসালের নতুন এই যাত্রায় নিজেদের ইতিহাসের পাতায় তুলে রাখতে চায়। আগামী 14 ফেব্রুয়ারি 7 দলের অংশগ্রহণে থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো বসবে সাফ ফুটসালের আসর। আমরা যেহেতু 1.5 মাস ধরে ট্রেনিং করি। বছরের প্রথম দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম। টেবিলে 4 নম্বরে থাকা লিভারপুলের প্রতিপক্ষ শীর্ষের দিকে থাকা লিডস। বছরের প্রথম ম্যাচটি জয়ে রাঙিয়ে 3-এ থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোই মূল লক্ষ্য অলরেডদের। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রাত 11:30টায়। অন্যদিকে রাত 2টায় টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে সান্ডারল্যান্ড। টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে 5 পয়েন্টে পিছিয়ে আছে সিটি। সিটিজেনদেরও লক্ষ্য ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধান কমানো। একই সময় ঘরের মাঠে টটেনহ্যামের মুখোমুখি হবে ব্রেন্টফোর্ড। এই ম্যাচ জিতে এভারটন ও সান্ডারল্যান্ডকে টপকে টেবিলের 7-এ উঠতে চায় ব্রেন্টফোর্ড। বাইশ গজের উত্থান পতন, দেশের ক্রিকেটকে নিয়ে নতুন স্বপ্ন আর বিতর্কে কেটেছে বাংলাদেশ ক্রিকেটের 2025 সাল। বিশ্বমঞ্চের লড়াইয়ের পাশাপাশি বিসিবি নির্বাচন ঘিরে দোলাচল, সব মিলিয়ে বছর জুড়ে নানান নাটকীয়তায় ঘটেছে ক্রিকেটকে ঘিরে, যেখানে ভবিষ্যতের দিশার খোঁজে শঙ্কায় কেটেছে দেশের ক্রিকেট। বছর জুড়ে ঘটে যাওয়া স্মৃতিগুলো তুলে ধরছেন রাফি আমিন। আরও একটি বিপিএল এর মধ্য দিয়ে চলতি বছরের ইতি টানছে বাংলাদেশের ক্রিকেট। তবে ক্যালেন্ডারের বছর শেষ হলেও বিতর্ক যেন পিছু ছাড়েনি বিসিবির। বছরের শেষ চিত্রটাও অনেকটা শুরুর মতোই। এটাতে আমি দীর্ঘক্ষণ আলোচনা করতে চাই, আমার ফ্যাসের সাথে কোনো সম্পর্ক নাই। বিপিএল এ লঙ্কা কাণ্ড দিয়ে শুরু হয় বছরের আলোচনার খাতা। এরপর বিতর্কের জেরে বিসিবি সভাপতির পদ হারান ফারুক আহমেদ। টি-20-র ঘোষণা দিয়ে দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। আমি ওয়েট করতাম একটা কলের জন্য সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচন। নাটকীয়তার মধ্যেই সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ কয়েকজন প্রার্থী সরে দাঁড়ান। সবকিছু পেরিয়ে দেশের ক্রিকেট পায় নতুন পরিচালনা পরিষদ। অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন, ফেয়ার ওয়েতে ইলেকশন করেন। তবে ঢাকার 40টিরও বেশি ক্লাব এই নির্বাচন মানেনি। লিগ বর্জনের কারণে দেরিতে শুরু হয় প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 12 দল নিয়ে শুরু হওয়া লিগে মাঠে অনুপস্থিত থাকায় অবনমিত হয় 8টি ক্লাব। এতে অনিশ্চয়তা নিয়ে বছর শেষ করছে প্রায় 900 ক্রিকেটার। সব বিতর্কের মাঝেও টি-20 বিশ্বকাপের প্রস্তুতি চালায় বাংলাদেশ। বছর জুড়ে 8টি 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে, যেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাত, এরপর পাকিস্তানের কাছে পরাজিত হয়। অবশ্য এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা 4 সিরিজ জয় পায় লিটন কুমারের দল। এই যাত্রা থামায় ওয়েস্ট ইন্ডিজ। মাঝে এশিয়া কাপে সুপার 4 থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হারিয়ে বছরটা দারুণভাবেই শেষ করে টাইগাররা। ওয়ানডেতে ভালো কাটেনি বছরটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয় পায়নি শান্তর দল। 2025 সালে 3টি দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। অবশ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় টাইগাররা। বছর জুড়ে সাদা পোশাকে মাত্র 6 ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুটা হয় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে, যদিও পরের ম্যাচেই সমতায় ফেরে। এরপর শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলেও আয়ারল্যান্ডকে 2-0-তে হারায় শান্ত বাহিনী, যেখানে প্রথম বাংলাদেশি ও বিশ্ব ক্রিকেটের 11তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে আলো কেড়ে নেন মুশফিকুর রহিম। তবে সব আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে বছরটাকে শোকে পরিণত করেন মাহবুব আলী জাকি। বিপিএলে নিজ দলের ম্যাচের আগে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাঠের মানুষ বিদায় নেন মাঠ থেকেই। তাতে শোকের ছায়া নেমে আসে দেশের ক্রিকেটে। রাফি আমিন, RTV।
সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।